আমি আপনাদেরকে প্রথমেই বলার চেষ্টা করব যে রাষ্ট্র কাঠামোটা আসলে কেমন আর আমরা কেমন চেয়েছিলাম। সকলেই তো আমরা সংস্কার সংস্কার বলছি, আসলে কি, কিসের সংস্কার, কিভাবে হবে সেটা, এইটার আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। সকলে মিলে আমরা বোঝার চেষ্টা করব। রাষ্ট্র কাকে বলে এই মর্মে দুনিয়াতে অনেক লেখাপড়া আছে। হোয়াট ইজ স্টেট? সকলেই একমত হয়েছেন যে রাষ্ট্র হতে গেলে, মন্টিভিডিও কনভেনশন আছে, এই অনুযায়ী রাষ্ট্র হতে গেলে প্রথম ক্যাটাগরি হলো পিপল লাগবে, পিপল, জনগণ। আমাদের রাষ্ট্র কাঠামোটা তিনটা পিলারের উপর দাঁড়ায় আছে। একটা পিলার হলো পার্লামেন্ট, একটা পিলার হলো বিচার বিভাগ, আরেকটা পিলার হলো সরকার। এই তিনটা পিলারের মাথায় আছে সংবিধান, সংবিধানের মাথায় আছে পিপল। পিরামিড আকারে যদি সাজানো যায় তাহলে প্রথম পিপল, প্রথম জনগণ, দ্বিতীয় স্তরে আছে সংবিধান, তৃতীয় স্তরে আছে তিনটা বড় বড় খুঁটি। একটা খুঁটির নাম হলো বিচার বিভাগ, একটা খুঁটির নাম হলো সংসদ, আর একটা খুঁটির নাম হলো সরকার। এখন প্রশ্ন দাঁড়ায়, এই তিন খুঁটির ভিতরে কি সম্পর্ক? একটা কি আরেকটার উপরে, নাকি একটা আরেকটার নিচে, নাকি একটা আরেকটার সমসাময়িক? গণতান্ত্রিক নিয়মে সরকার হলো লিমিটেড, সরকারের ক্ষমতাটা আইন দ্বারা লিমিটেড। সংসদের ক্ষমতাটা সংবিধান দ্বারা লিমিটেড। বিচার বিভাগের ক্ষমতাটা সাংবিধানিক প্রিন্সিপাল দ্বারা লিমিটেড। সংসদ বিচারের উপরে নয়, বিচারালয়ও সংসদের উপরে নয়, সরকারও সংসদের উপরে নয়, সরকারও বিচারালয়ের উপরে নয়। তাহলে এটা কি সিস্টেম? এটাকে একটা থিওরি আছে পলিটিক্যাল সায়েন্সে, এটাকে বলে মন্টেস্কোর থিওরি, সেপারেশন অফ পাওয়ার। একটা আরেকটার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, কেউ কারোর চাইতে উপরেও নয়, কেউ কারোর চাইতে নিচেও নয়। এই ব্যালেন্সটা মেনটেন করতে পারলে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হয়, যেখানে সরকার মনে করে সর্বসভা, সেখানে ডেমোক্রেসি থাকে না। যেখানে বিচার বিভাগ মনে করে আমি সর্বসভা, সেখানেও ডেমোক্রেসি থাকে না। যেখানে সংসদ মনে করে যে আমি হইলাম নির্বাচিত, আমি ছেলেরে মেয়ে বানাইতে পারি, মেয়েরে ছেলে বানাইতে পারি, সেখানেও ডেমোক্রেসি থাকে না। সারা দুনিয়াতে পার্লামেন্টারি সভারেন্টি দেখবেন, আমাদের সংসদ সার্বভৌম। আমাদের সরকারি দলের নেতারা এই কথা বলে যে সার্বভৌম সংসদের সদস্য আমরা। সার্বভৌম সংসদের সদস্য কি করে হয়েছেন আপনারা? সংসদ তো সার্বভৌম নয়। একটা আইন পাশ করেন দেখি, এরপরে আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশন করি, শুনানি হোক, আপনারা আইন অসাংবিধানিক ঘোষণা হয়ে যাবে। তো আইন তো পাশ করেছেনই, কোথায় থাকলো আপনার সার্বভৌমত্ব? এইভাবে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে, সপ্তম সংশোধনী বাদ হয়েছে, অষ্টম সংশোধনী বাদ হয়েছে, 13তম সংশোধনী বাদ হয়েছে, 15তম সংশোধনী বাদ হয়েছে, 16তম সংশোধনী বাদ হয়েছে। সবই পার্লামেন্টে 2/3 মেজরিটির মাধ্যমে পাশ হয়েছিল, একটাও টিকে নেই। জিয়াউর রহমান সাহেব পাশ করেছিলেন পঞ্চম সংশোধনী, টিকে নাই। সর্বশেষে শেখ হাসিনার সরকার 2/3 মেজরিটি দিয়ে পঞ্চম সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করেছিল, টিকে নাই। 16তম সংশোধনী পাশ করেছিল, টিকে নাই। আমাদের এই কনস্টিটিউশনাল ডিসপেন্সেশনের ভিতরে জনগণ, দেন সংবিধান, দেন তিনটা পিলার। কেউ বলতে পারবে না যে আমার ক্ষমতা বেশি, আরেকজন বলতে পারবে না যে তোমার ক্ষমতা কম। এই ব্যালেন্সিং সিস্টেমটা মেনটেন করার নাম আমরা যে প্রস্তাব করেছিলাম, এইখানে আমরা বলেছিলাম এমন একটা সংস্কার পরিকল্পনা আমরা গ্রহণ করি যেখানে সরকার সর্বেসভা হবে না,
যেখানে পার্লামেন্টও সর্বে সভা হবে না, যেখানে বিচার বিভাগও সর্বে সভা হবে না। সরকার একটা সিদ্ধান্ত দিবে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। সুপ্রিম কোর্ট যদি বলবে এটা সাংবিধানিক তাহলে টিকবে, সুপ্রিম কোর্ট যদি বলে অসাংবিধানিক বাদ হয়ে যাবে। তাহলে সরকারের ক্ষমতাটা অ্যাবসলিউট হলো না, সরকার তো সর্বে সভা হলো না, রাজা বাদশাদের মতো তো হলো না। পার্লামেন্ট একটা আইন পাশ করবে, আইন যদি সংবিধানের বাইরে গিয়ে করে থাকেন তাহলে সুপ্রিম কোর্টে যাব, আমরা মামলা করব, রিট পিটিশন ফাইল করব। যদি সংবিধানের সঙ্গে ভায়োলেশন হয় তাহলে ওই আইন বাতিল হয়ে যাবে। আবার চিফ জাস্টিস পার্লামেন্টকে বলতে পারবে না যে আপনারা এটা করেন আর এটা করেন না, এই ক্ষমতা চিফ জাস্টিসের নাই, তারও একটা লিমিট আছে। আমরা বলেছিলাম 5ই আগস্টের পরে এই ক্ষমতাগুলোকে আমরা সুস্পষ্টভাবে ডিভাইড করে দেই, এমন করে ডিভাইড করে দেই যেন কেউ কারো উঠান বা বাউন্ডারি ক্রস করতে না পারে। এইটার নাম ছিল সংস্কার। যেমন ধরেন আমাদের দেশের প্রেসিডেন্ট, কি ক্ষমতা আছে তার? বসে বসে আঙ্গুল চুষা ছাড়া তার তো আর কোনো কাম নাই। দুইটা ক্ষমতা আছে, একটা পারেন তিনি প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিতে, আরেকটা পারেন তিনি চিফ জাস্টিসকে অ্যাপয়েন্টমেন্ট দিতে। বাকি কোনো ক্ষমতা এই ব্যক্তির নাই, কিন্তু তার জন্য কোটি কোটি টাকা দেশের খরচ হয়। তখন বলা হলো তাহলে একটা কাজ করি আমরা, চলেন প্রেসিডেন্ট একদিকে আছে, প্রাইম মিনিস্টার আরেকদিকে আছে, দুইজনের ক্ষমতার মাঝামাঝি আমরা একটা ব্যালেন্স করি। জুলাই চার্টারে দেখবেন এই প্রস্তাব দেওয়া আছে, ব্যালেন্সটা কিভাবে হবে। তখন কেউ কেউ বললেন রাষ্ট্রপতি তো নির্বাচিত হয় না, তাহলে ব্যালেন্সের দরকার কি? তখন অনেক রিসার্চ হয়েছে, অনেক রিসার্চ, 27টা দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে আমরা রিসার্চ করেছি 8 মাস। এই 8 মাস রিসার্চ করে আমরা পেপার সাবমিট করে দেখিয়েছিলাম যে পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকলেও প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেওয়া যায় যদি প্রেসিডেন্টকে নির্বাচন করার লোকসংখ্যা বাড়ানো যায়। নর্মালি নির্বাচন করে পার্লামেন্ট, আমরা বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষও ভোট দিবে, নিম্নকক্ষেও ভোট দিবে, এবং উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার হবেন। তার মানে প্রেসিডেন্টকে যারা নির্বাচিত করবে এরা শুধু প্রাইম মিনিস্টারের হাতের ক্রীড়নক হবে না, পার্লামেন্ট মেম্বাররা তো সবই প্রাইম মিনিস্টারের, উপজেলা চেয়ারম্যানরা নাও তো হইতে পারে প্রাইম মিনিস্টারের। তখন প্রেসিডেন্টের ক্ষমতাটা বাড়ে। এইভাবে আমাদের সংবিধানে 9টা পোস্ট আছে। এই 9টা পোস্টের গল্প বলে শেষ করে কতটুকু সময় আছে? আছে 9টা পোস্ট আছে। একটা পোস্ট হলো প্রেসিডেন্ট, এগুলোকে বলে সাংবিধানিক পোস্ট। সাংবিধানিক পোস্ট কাকে বলে? সাংবিধানিক পোস্ট হলো ওই সমস্ত পোস্ট যে পোস্টে নিয়োগ পাইলে পরে শপথ নিতে হয়, এগুলোর নাম হলো সাংবিধানিক পোস্ট। প্রেসিডেন্ট নিয়োগ হইলে শপথ নিতে হয়, এটা সাংবিধানিক পোস্ট। প্রাইম মিনিস্টার এবং মিনিস্টার নিয়োগ পাইলে শপথ নিতে হয়, এটা সাংবিধানিক পোস্ট। প্রাইম মিনিস্টার আছে তো মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার নাই তো মিনিস্টার নাই, প্রাইম মিনিস্টার শপথ আছে তো মিনিস্টারের শপথ আছে, প্রাইম মিনিস্টারের শপথ শেষ, মিনিস্টারের শপথ শেষ। এটা হলো আমাদের ডেমোক্রেসি। তাহলে দ্বিতীয় হলো প্রাইম মিনিস্টার, তৃতীয় হলো স্পিকার, চতুর্থ হলো ডেপুটি স্পিকার, পঞ্চম হলো এমপি, ষষ্ঠ হলো চিফ জাস্টিস, সপ্তম হলো ইলেকশন কমিশন, অষ্টম হলো মহা হিসাব নিরীক্ষক, চিফ কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, আর অষ্টম হলো পাবলিক সার্ভিস কমিশন, নবম হলো পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। এই 9টা পজিশনকে বলা হয় সাংবিধানিক পজিশন। সরকার কিংবা রাষ্ট্র পরিচালনায় এরাই মূলত ব্যালেন্স মেনটেন করে। যেমন ধরেন আপনি ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন যদি প্রপারলি ফাংশন না করে তাহলে ওই দেশে নির্বাচন ব্যবস্থা কিছুই আর অবশিষ্ট থাকবে না। এখন আমরা কি করলাম এখানে? আমরা বললাম এই যে পদগুলো যেগুলো সাংবিধানিক পদ, এই সাংবিধানিক পদে প্রাইম মিনিস্টার এককভাবে নিয়োগ দিতে পারবেন না। কিভাবে নিয়োগ দিবেন তাহলে? সরকারি দল, বিরোধী দল, আপিলেট ডিভিশনের বিচারক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি কর্তৃক একটা সার্চ কমিটি গঠিত হবে। ওই সার্চ কমিটি ঠিক করবে ইলেকশন কমিশনার কে হবে, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে কে নিয়ে অ্যাপয়েন্টেড হবে, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল কে হবে, এবং আমরা একটু আগ বাড়িয়ে বললাম
পুলিশের আইজিপি এবং সেনা প্রধান কে হবে এইটাও প্রাইম মিনিস্টার এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। এখন সংস্কার মানলে তো ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে একটু। এখন এসে বলছে, ওই দিন দেখা হইলো দুই মিনিস্টারের সঙ্গে যারা ঐকমত্য কমিশনে খুব ভূমিকা, তো জিজ্ঞাসা করলাম কি রে ভাই আপনারা না এত কথা বললেন, তো এখন যে সরে গেলেন? কয় যে সমস্ত সিদ্ধান্ত নিছি আমরা ওখানে বসে, এইটা যদি বাস্তবায়িত হয় তাহলে তো সরকারের ক্ষমতা বলতে আর কিছু থাকবে না। প্রধান নির্বাচন কমিশনারের অ্যাপয়েন্টমেন্ট কে ঠিক করবে? সরকার। এই সরকার ঠিক করা নির্বাচন কমিশন দিয়া পরবর্তী নির্বাচন সুষ্ঠু হবে? তাহলে কিভাবে ঠিক হবে? ইন্ডিয়াতে আছে সরকার, প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, আর তৃতীয় হলো প্রধান বিচারপতি, তিনজন মিলে চিফ ইলেকশন কমিশনারের নাম প্রস্তাব করে। আমাদের দেশে আমরা বলেছিলাম 5ই আগস্টের পরে ক্ষমতার ব্যালেন্সের মধ্যে যদি আমরা কোনো সমতা তৈরি করতে না পারি তাহলে ফেসিজম ঘুরে ঘুরে প্রতি 5 বছর পরে জন্ম হবে। তাই তো হচ্ছে। এখন স্যারের কাছে গল্প শুনছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি যাকে ইচ্ছা তাকে ধরে ইউনিভার্সিটির ভিসি বানায় দেয়। কারণ কি দেখেন, খুঁজে কেন? এটা নিজের প্রতি আনুগত্যশীল লোক খুঁজে, প্রফেসর খুঁজে একজন যে ডাইনে করলে ডাইনে যাবে, যে বামে করলে বামে যাবে, যে দাঁড়ায় থাকতে করলে দাঁড়ায় থাকবে, যে ঘুমায় থাকতে করলে চোখ বন্ধ করে থাকবে। এইরকম প্রফেসর খুঁজে ভিসি বানাইতে। আচ্ছা বলেন তো, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা নটরাজ ভিসি খুঁজে বাইর করার দরকার কেন হয়? কেন এটা তো আমি বুঝতে পারি না। কেন এবারটা কি করবে? পাচাটবে? ও কি করবে? ছাত্র দলকে প্রতিষ্ঠিত করবে? ও ভিসির কাজ কি? বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। কি করবে সে? লেখাপড়া করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, ছাত্রদের জন্য পরিবেশ তৈরি করবে। সে আমার দলের নাকি আপনার দলের এটা দেখতে হচ্ছে কেন? এইটা যখন দেখতে হয় তখন ধরে নিতে হবে যে সরকার কোনো না কোনো ভাবে একটা ইনসিকিউরিটিতে ভোগে। যদি আমাদের লোক না থাকে আর কথা না শোনায় তাহলে তো ক্ষমতার মসনদ নড়বড়ে হয়ে যেতে পারে। আমার ধারণা এর চাইতে বেশি আর কিছু। আমি অনেক একা একা বসে চিন্তা করেছি। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়েছিলাম এক জায়গায়, আইনমন্ত্রীর সঙ্গে দেখা হবে 17 তারিখ, আমাদেরকে দাওয়াত দিছে। মানবাধিকার আইনকে নতুন করে বানাবে, এই জন্য আমাদেরকে আলোচনার জন্য দাওয়াত দিছে। আচ্ছা, এত কথা বললেন, এখন যে পরিবর্তন হয়ে গেলেন কি কারণ? বলে, উত্তরটা শুনেন, বলে এত ঝামেলা তোমরা ঐকমত্য কমিশনে বানাইছো, এইটা যদি আমরা মানতে যাই তাহলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতা বলতে আর কিছুই থাকে না। আরে গণতন্ত্রতে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবেই না, এটাই তো নাম গণতন্ত্র। গণতন্ত্র কি প্রধানমন্ত্রী ছেলেকে মেয়ে বানাইতে পারবে, মেয়েকে ছেলে বানাইতে পারে? না তো। এই যে সিলেটের প্রধানমন্ত্রী এসে গেছে, কি কাজ করছে? নতুন করে উদ্বোধন, অমুক হলো খাল খনন, অমুক হলো এটা। আচ্ছা বলেন তো, রাষ্ট্রের প্রতিষ্ঠান যদি ফাংশন না করে আপনি উদ্বোধন কইরা কয়টা খাল খনন ঠিক করবে? এটা তো সঠিক কথা না। খাল খনন করার জন্য তো ডিপার্টমেন্ট আছে। আমি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, কয়টা খাল খননে যাবেন? কয়টা খাল খননে আপনাকে উদ্বোধন করা সম্ভব? 2টা, 10টা, 20টা, 30টা? এরপরে কি করবেন? আপনার কাজ কি খাল খনন করা? আপনি কি খাল খনন করবেন? আপনার কাজ হওয়া উচিত ছিল এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে, সঠিক লোক যেন সঠিক জায়গায় যায়, এইটাই ছিল আপনার প্রধানতম দায়িত্ব। দেখেন না যে সুনামগঞ্জের হাওরগুলোতে কয়বার গুললে পরে এক কের জমি রক্ষা করতে পারবেন? আপনি যদি 5 বার হেলিকপ্টারে আসেন তাও কি 1 কের জমি রক্ষা করার ক্ষমতা আছে? ওই করতে গেলে পানি উন্নয়ন বোর্ড যদি সঠিকভাবে কাজ না করে, প্রাইম মিনিস্টার সারাদিন বসে থাকলেও শুধু আহ আর উহ করা ছাড়া আর কোনো কাজ নেই। কি করবেন এখানে এসে? কিচ্ছু করার নাই। ডেমোক্রেসিতে সবচাইতে ইম্পর্টেন্ট হলো প্রতিষ্ঠা। ডেমোক্রেসিতে সবচাইতে আচ্ছা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভিসি সাহেব সহ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন সঠিকভাবে যদি ফাংশন না করে, আপনি ঢাকায় বসে ছড়ি ঘুরাইয়া ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করতে পারবেন?
নো, এটা ইজ ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন। ডেমোক্রেসিতে বলা হয় যে ইনস্টিটিউশন যেখানে শক্তিশালী হবে না সেইখানে গণতন্ত্র কোনো দিনেই প্রতিষ্ঠা করা সম্ভব না। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, দেখবেন গত পরশুদিন বা গতকালকে প্রাইম মিনিস্টার একটা অডিট রিপোর্টে স্বাক্ষর করেছে। এই অডিট রিপোর্টের যিনি প্রধান, এর নাম হলো চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 127 অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হন। তাহলে চিফ কন্ট্রোলার এবং অডিটর জেনারেল, তাকে আমরা নিয়োগ দিলাম। তার কাজ কি? রাষ্ট্রের কর্মকাণ্ডের অডিট করবেন তিনি। আয় এবং ব্যয়ের অডিট। ইবনে সিনায় আয় ব্যয়ের অডিট আছে, সিটি কর্পোরেশনে আয় ব্যয়ের অডিট আছে। রাষ্ট্রের আয় ব্যয়ের অডিট কে করবে? সরকারের আয় ব্যয়ের অডিট কে করবে? কে বলবে যে এই আয়টা ঠিক নাই, এই ব্যয়টা ঠিক নাই, এটার ভাউচার নাই, এটা দুর্নীতি হয়েছে? এই কথা বলবে কে? এটা বলার জন্য সংবিধানে একটা পদ সৃষ্টি করা হয়েছিল, এর নাম হলো প্রধান হিসাব নিরীক্ষক। তো প্রধান হিসাব নিরীক্ষককে আপনি কাজ করতে দেন, তাকে বলেন যে তুমি স্বাধীন, তুমি যে কোনোটা অডিট করতে পারবা, যার ইচ্ছে এটা তুমি রিপোর্ট দায়ের করতে পারবা। প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি যায় তাও করতে পারবা, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে যদি যাও তাই করতে পারবা, মন্ত্রীদের বিরুদ্ধে যদি যায় তাও করতে পারবা। তিনি যদি এই স্বাধীনতা না পান তাহলে রাষ্ট্রের হিসাব কিতাব কোনোদিন আমরা বুঝে নিতে পারবো? তাহলে তাকে স্বাধীন না করে প্রাইম মিনিস্টার নিজেই যদি হিসাবে লাগে যায়, সারা জীবন চলে যাবে, 10 কোটি টাকার বেশির হিসাব মিলাইতে পারবেন না। এইটা তো একটা প্রতিষ্ঠান, এখানে শত শত অডিটর কাজ করে। সারা বাংলাদেশে প্রায় 2500 অডিটর আছে নিয়োগপ্রাপ্ত, সরকারি অডিটর। তো সরকারি অডিটরের কাজ কি? সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন অডিট করবে। মেয়র সাহেব কিচ্ছু বলতে পারবে না, সচিব সাহেব কিচ্ছু বলতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট অডিট হবে, রিপোর্ট পেশ হবে সিলেটের সকল জনগণের সামনে। রিপোর্ট পেশ হবে যে 2000 এত সালে আমাদের এত টাকা আয় হলো, এত টাকা ব্যয় হলো, এই খাতে আয় হলো, এই খাতে ব্যয় হলো। এটাকে আমরা জানতে চাই না? তাহলে সংস্কার বলতে আমরা এগুলো বুঝিয়েছিলাম। এই বইটার পরতে পরতে 84টা পয়েন্ট আছে। এই 84 পয়েন্টের ভিতরে 47টা সংবিধান সংক্রান্ত, বাকি 37টা আছে সংবিধানের বাইরে। 47-এর ভিতরে 30টাতে আমরা একমত হয়েছি, 17টাতে আমরা কেউ কেউ দ্বিমত পোষণ করেছি। এই 30টা একমত হয়ে গণভোট হয়েছে। গণভোটে অধ্যাদেশের পিছন দিয়া একটা আলাদা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের ভিতরে 30টার তালিকা দেওয়া আছে। জনগণকে জিজ্ঞাসা করা হয়েছে 4 প্রশ্ন। প্রথম প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার আপনি মানেন কিনা, একমত কিনা? দ্বিতীয় প্রশ্ন, একটা উচ্চকক্ষ হবে, একটা নিম্নকক্ষ হবে, পার্লামেন্টের 2টা ভাগ হবে, উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবে, যে দল যত % ভোট পাবে সে দল ততটা আসন পাবে। এইভাবে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠিত হবে, আপনারা কি একমত কিনা? তৃতীয় জিজ্ঞাসা করা হয়েছে 30টি একমত সম্পন্ন বিষয় সম্পর্কে আপনারা একমত কিনা? আর চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এর বাইরে যে সংস্কার আছে সেগুলো অপরাপর সংস্কারগুলো রাজনৈতিক দল তার নিজের ম্যানিফেস্টো অনুযায়ী করবে। এখন এসে কত বড় মিথ্যা কথা বলে, একেবারে জেতা ধরা মিথ্যা কথা। এত জীবিত মিথ্যা কথা আমি বলতে শুনি নাই কোনো মানুষকে। গণভোটের প্রস্তাব দিয়েছিল তারা, ছোট্ট কথাটা বলে যাই, যখন চার্টার হয়ে গেল প্রশ্ন আসলো কিভাবে আমরা বাস্তবায়ন করব। মিটিং বিরতি দিয়ে দিছে ঐকমত্য কমিশনের মিটিং বিরতি, কারো মাথা থেকে কোনো বুদ্ধি নাই। আমরা প্রস্তাব করলাম যে প্রেসিডেন্ট একটা আদেশ জারি করবেন, আদেশ জারি করে সংবিধান স্থগিত করে দিবেন, সংবিধান স্থগিত করে এই আদেশের অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি খুব আপত্তি করলো, আপত্তি করে বললো না না না, সংবিধান স্থগিত করা যাবে না, সংবিধান স্থগিত করে যাবে না। মিটিং বিরতি হয়ে গেল, মাঝখানের বিরতি, খাবারের বিরতি, 3:30 পর্যন্ত মিটিং বিরতি। আজকালকার মিস্টার হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ, তিনি পাশে ঐকমত্য কমিশনের যেখানে মিটিং হয়েছে তার পাশে একটা গ্লাস ঘেরা রুম আছে, ওখানে গিয়ে বসে বসে চিন্তার করে রাস্তা বাইর করার চেষ্টা করলেন। আমার হাত দিয়ে ডাক দিছে, আসো এদিকে আসো। গেলাম, কয়েকটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? কয় বসের সাথে একটু আলাপ করিনি। বস তো বুঝতেছেন কে, বস কয়দিন আগে সিলেটে এসে গেছে। তো বসের সাথে ফোন দিছে, আমরা বলে বাইরে দাঁড়াও। আমি বাইরে দাঁড়ায় আছি, কয় বসের সাথে আমি কে আলাপ করি, এটা তোমার জানা ঠিক হবে না, এটা সিক্রেট ব্যাপার। আলাপ করেন আপনি বসের সাথে আলাপ করে আমার বলে আসো আসো, পাইছি পাইছি। কি পাইছেন? কয় বস কইছে গণভোটে বস রাজি আছে। 3:45টার সময় মিটিং শুরু হয়েছে, 3:45টার সময় সালাউদ্দিন সাহেব এসে বলতেছে আচ্ছা আমরা গণভোটে রাজি আছি।
যেই বলছে গণভোটে রাজি আছি, উপস্থিত সব রাজনৈতিক দল একমত, ঠিক আছে গণভোটে রাজি আছি, একজন আরেকজনকে কোলাকুলি করে মিটিং শেষ হয়ে গেছে। এখন সেই লোক বলে, এটা আমি দুই জায়গায় বলছি, তখন জুনায়েদ সাকি নামে একজন মন্ত্রী হয়েছে না, জুনায়েদ সাকি হাত তুলছে, বলছে এই যে সালাউদ্দিন ভাই যে প্রস্তাব করেছেন বাংলাদেশের সংবিধানে তো গণভোট নাই, তাহলে এটা কিভাবে হবে? সালাউদ্দিন সাহেব বলে আমি এটার শেকায়েত করতেছি। শেকায়েতটা কি? শেকায়েত হলো সংবিধানে গণভোট করা যাবে না এই মর্কে কোনো কথা আছে? সকলে কইল নাই নাই নাই। ঐকমত্য কমিশনের আলী রিয়াজ সাহেব খুঁজে আছে? নাই। আমরাও খুঁজে আছে? নাই। উনিও খুঁজে আছে? নাই নাই নাই। তো যেহেতু সংবিধানে কোনো বাধা নাই, তাহলে গণভোট করতে কোনো আপত্তি নাই। এখন কি কয়? আমার মনে হয় কি কয় জনগণে, এটা দুইটা ঘটনা দেখলে বোঝা যাবে। একটা ঘটনা হলো ঢাকা স্টেডিয়ামে তিনি ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন। যখন উপস্থাপক ঘোষণা দিছে যে বাংলাদেশের হোম মিনিস্টার মিস্টার অমুক আসছেন খেলা দেখতে, তখন বড় করে একটা স্ক্রিনে দেখানো হয়েছে। আমি ভিডিওটা সেভ করে রাখছি, আমি হিসাব করে দেখছি 1 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত এই শব্দটা খালি উচ্চারণ হয়েছে। তাহলে জনগণ কি কয় এটা বোঝা যাচ্ছে না? আরেকটা আশ্চর্যজনক বিষয়, একটা জাতীয় নেতৃবৃন্দ এইভাবে কথা পরিবর্তন করতে পারে? এটা কি করে সম্ভব? এর আগে তো সুইসাইড করে ফেলা উচিত। এটা কি করে সম্ভব? সব একসাথে হলাম, সব স্বাক্ষর করলাম, আপনারা প্রস্তাব করলেন, 70 ভাগ লোক পক্ষের রায় দিল, আমরা সবাই এগ্রি করে গেলাম, স্বাক্ষর করে সব কোলাকুলি করে চলে গেলাম। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে আপনারা বলতেছেন ওই সময়ে যদি এটা না করতাম তাহলে নির্বাচন হইতো কিনা সন্দেহ, এই জন্য তাড়াতাড়ি এটা করে দিয়েছি। আমার মনে হয় বাংলাদেশ ছাড়া ইউরোপের কোনো দেশ হইলে এই ধরনের স্ট্যান্ডবাজির কারণে 5 মিনিটেও আর দায়িত্বে থাকতে পারতো না। It's impossible. How is this possible for a political leader of a national stature? কি করে সম্ভব? একজন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি প্রাইম মিনিস্টারের পরে বসে মনে হচ্ছে যেন তিনি একজন বিকল্প প্রধানমন্ত্রী। তো বিকল্প প্রধানমন্ত্রী আরেকটা ইন্টারেস্টিং, আমাদের প্রাইম মিনিস্টার কথা বলে না, পার্লামেন্টে কথা বলে কয় না কেন? বেশি বুঝে না। এখন কেউ যদি কথা না বলে তখন আমি আপনি কি বলবো এটারে? একটা বলতে পারি উনি অতিরিক্ত বুঝেন তাই কিছুই বলেন না, আর একটা বলতে পারি যে উনি আসলে খুঁজে পাইতেছেন না কোনটা বললে সঠিক হবে কোনটা বললে বেঠিক হবে, তার সাথে চুপ থাকাই ভালো। আর আরেকটা হলো উনি যা ইতোমধ্যে বলেছেন তার ম্যাক্সিমাম উল্টাপাল্টাই বলেছেন। এই জন্য বাবারে আমি এত ঝামেলার মধ্যে নাই, আমি ব্যাগ কান্দে নিয়ে চলো সিলেটে ঘুরে আসি। হাউ ফান! ইটস এ ন্যাশনাল ইস্যু, ইটস এ কনস্টিটিউশনাল ইস্যু। আমাদেরকে শিখাচ্ছে কোনটা সংস্কার আর কোনটা সংশোধন। আরে সংস্কার বুঝো না তোমরা? সংস্কার বুঝো না কেন? সংস্কার যদি না বুঝো, এই জুলাই সনদের প্রথম কথা কি দেখেন? প্রথম কথা, সংবিধান সংস্কারের উদ্দেশ্যে একমত হওয়া বিষয়সমূহ। এই যে দেখেন, ক্লাস 5-এ পড়া একটা ছেলেকে পড়তে দেন, পারে কিনা দেখেন তো। ক্লাস 5 পারে, বাংলাদেশের সংসদের প্রাইম মিনিস্টার পারে না? মন্ত্রী পারে না? নাকি চশমা নাই? কি আশ্চর্য ব্যাপার! এই দেখেন পরে কি লেখা আছে, একটু পরে গেলেই আমি আপনাদের পড়ে শোনাই। আমার সময় শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে দেখা যাচ্ছে। দেখেন কি বলছে, গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তর হা সূচক হইলে কি হবে? হা সূচক হইলে সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। আপনারা বুঝতে পারেন নাই? এরা পারে না কেন? আপনারা বুঝেন না? এটা কষ্ট হয়েছে? ওমা, আমরা দাড়ি টুপে ওলা হুজুর আমরা বুঝি, আর তোমরা আধুনিক শিক্ষিত লোকের এটা বুঝো না? কি আশ্চর্য ব্যাপার! হওয়ার পরে কি হবে? উক্ত নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে
জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বুঝতে পারেন নাই? তৃতীয়, এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করিবে। বোঝা যায় নাই? যায় নাই? এরা বুঝে না কেন? হয় পাগলের দল। এটারে কি বলে? এটারে কি বলে? এই বলাটাকে কি বলা উচিত, এটা আপনারা একা একা রাতের বেলা বিছনায় শুয়ে শুয়ে চিন্তা করবেন। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম যে ফেটে যাবে। কবে ফেটে যাবে? বলছিলাম এখনকার যে পার্লামেন্ট আছে এটা ফাটবে। ফাইটে দুইটা কক্ষ হবে। একটা কক্ষ হয়ে যাবে উঁচা, এটার নাম হবে উচ্চ কক্ষ, এটার নাম হবে সিনেট। আর একটা কক্ষ হবে নিচা, এখন যেটা আছে এটার নাম হবে না, এটার নাম হবে আর একটা নাম দিছে, একটা নাম হবে এটা, ওটার নাম হবে সিনেট। এইটা কখন হবে, কোন দিনে হবে, এটা বলা আছে এখানে। দেখেন কোন দিন হবে। গো অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন হইবার 30 কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে পদ্ধতিতে জাতীয় সংসদে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে। বোঝা যায় নাই? 30 কার্য দিবস। তো 30 কার্য দিবস বাংলায় লেখা আছে, তাও বুঝেন। এখন এসে আমাদের কয় এখানে বলে যা বলা আছে এটা বলে উল্টাপাল্টা। আরো আশ্চর্য, নিজেরাই কোর্ট হয়ে গেছে। কি কোর্ট হয়ে গেছে বলেন? বলে গণভোটের রেজাল্ট এটা বলে অবৈধ। আচ্ছা, এটা কি কোর্টকে বলতে হবে না নিজে নিজে বলা যাবে? তা কোর্ট কেন? সুপ্রিম কোর্টে কেন? ওরাই ফাইল করছে মামলা, ওরাই কোর্টে গেছে, গিয়ে একটা রিট পিটিশন দায়ের করেছে, করে বলেছে এটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। কেন? আরে অসাংবিধানিক ডিক্লেয়ার করার আগ পর্যন্ত তুমি কিভাবে ভায়োলেট করো? এখনো তো ডিক্লেয়ার করে নাই, কোর্ট তো কিছু বলে নাই, কোর্ট তো কোনো সিদ্ধান্ত নেয় নাই, তো তুমি তো নিয়ে নিচ্ছ। তুমি তো পার্লামেন্টে বসে নিয়ে নিচ্ছ। তুমি যদি পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেও, তাহলে কথা ছিল কি পার্লামেন্ট বিচারের কাজ করবে না, বিচার পার্লামেন্টের কাজ করবে না, কিন্তু পার্লামেন্ট তো বিচারের কাজ করে দিচ্ছে। সেই বিচারের কাজটা কি? এই গণভোট বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত কোর্ট নেওয়ার আগেই পার্লামেন্টে দাঁড়িয়ে থেকে তারা বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এই বিবেচনায় আমি শেষ করে দিচ্ছি কথাটা। খুবই দুঃখের টাইম, খুবই হার্ট পোরিং, হার্ট ব্লিডিং। ইট ইজ রিয়েলি ভেরি মাচ পেইনফুল ফর অল অফ আস। এই 5 আগস্টের রাষ্ট্র কাঠামো ঠিক করার এই দলিল, এটাকে তারা মানতে চাচ্ছেন না একটা মাত্র আর্গুমেন্ট করে। সেটা হলো যে এটা মানলে পরে সরকারের ক্ষমতা থাকবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক কথা বলে শেষ করে দিচ্ছি। আমি ওই দিন জিজ্ঞাসা করলাম আইনমন্ত্রীকে কি করতে চান? কয় আমরা আগে যা করছি তাই করতে চাই। আগে কি করছেন? কয় আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কাজ করছিলাম। সেটা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে মার্শাল ল জারি করেছিল। মার্শাল ল জারি করে 77-এ সংবিধান সংশোধন করেছে মার্শাল ল দিয়ে। 79-এ বিএনপির জন্ম হয় 1978 সালে, সংসদ নির্বাচন হয়, সংসদ গঠন হয়, গঠন হয়ে পরে একটা আইন পাশ করে। সেই আইনের নাম ছিল 5ম সংশোধনী। তারা বলেছেন 75 সাল থেকে শুরু করে 79 সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে তা কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই সংশোধনেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক করে দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা অতীতে যে এত বড় একটা ডিগবাজি খাইলেন তাও শিক্ষা হয় নাই? কি ডিগবাজি? জিয়াউর রহমান সাহেবের সময়কার সব কথা, সব কর্ম বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অসাংবিধানিক। আর এখন 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আবার একই কাজ, আবার এটা করতে চান, অ্যামেন্ডমেন্ট করবেন। আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে যাই, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট জিয়াউর রহমান সাহেবের 5ম সংশোধনী যেভাবে সুপ্রিম কোর্টে অসাংবিধানিক ঘোষণা হয়েছে, বিএনপি আজকে যা করতে চাচ্ছে 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, এই কাজ আবার সুপ্রিম কোর্টে অসাংবিধানিক ডিক্লেয়ার করার বীজ তারা বপন করতেছেন। যদি বুদ্ধিমান হন এখনো হুঁশ হবে, যদি বুদ্ধিমান না হন নিজেরা তো মরবেন, মরবেনও আমাদেরকেও সাথে করে লইয়া মরবেন। নিজেরা যদি মরতেন আমাদের খুব বেশি আক্ষেপ ছিল না, কারণ আপনারা অতীতেও মরছেন। বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো যারা তাদের জন্য জীবন দেয়, রক্ত দেয়,
তাদেরকে তারা সংরক্ষণ করতে পারে না। তারা ৭৫ সালে যারা তাদের জন্য জীবন দিয়েছে তাদেরকে সংরক্ষণ করে নাই। আবার ৫ই আগস্টে যে রক্তের উপর দাঁড়িয়ে থেকে তারা ক্ষমতায় আসলো, তাদেরকেও তারা রক্ষা করতে পারছে না। এর পরিণতি তাদেরকেই বরণ করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা সুপ্রিম কোর্টের